অনেকেই প্রশ্ন করো আমি গ্রামার ভয় পাই, গ্রামার না শিখে কি ইংরেজি শেখা যায় কিনা। অনেকেই তো গ্রামার না শিখেও ইংরেজি প্র্যাকটিস করতে পারে, যেমন বাইরের কান্ট্রিতে গ্রামার যে জানে না সেও ইংরেজিতে কথা বলতে পারে। একটা জিনিস মনে রাখবে, দুইটা শব্দ আছে, একটা হলো অর্জন করা আর একটা হলো শেখা। ইংরেজি আমাদের মাতৃভাষা না, মাতৃভাষাটা আমরা অর্জন করি। যেমন বাংলা আমাদের মাতৃভাষা, এটা আমরা অর্জন করেছি। যেই জিনিসটা শিখতে হয় সেটার কিছু নিয়ম কানুন থাকে। মনে করো কেউ যদি ইংল্যান্ডে যায়, সে কিন্তু ইংরেজি ভাষার অনেক মানুষ পাচ্ছে যাদের সাথে সে প্রতিদিন বলতে বলতে অনেক কিছু শিখে যাচ্ছে। ঠিক যেভাবে আমাদের দেশে একটা ছোট বাচ্চা যখন ধীরে ধীরে বড় হয়, সে পরিবারের সবাইকে কাছে পায়, বাংলা ভাষাটা এভাবেই সে শিখে। কিন্তু এই দেশে তুমি কিন্তু ইংরেজি প্রতিদিন বলার মতো মানুষ পাচ্ছ না। এই কারণে তোমাকে গ্রামারের নিয়মগুলো অবশ্যই জানতে হবে। এক্ষেত্রে আমার একটাই উত্তর, সঠিকভাবে ইংরেজি শিখতে হলে গ্রামার শেখা প্রয়োজন আছে। আমার মতে শুদ্ধ উচ্চারণ জানা অবশ্যই প্রয়োজন আছে। তুমি যেই অ্যাকসেন্টে কথা বলো সেটা কোনো সমস্যা না, তুমি তোমার মতো কথা বলতে পারো। কিন্তু কোনো নেটিভ স্পিকারের সাথে যদি তোমার কথা বলার সুযোগ হয়, আই মিন ইংলিশ নেটিভ স্পিকারের সাথে, তুমি কিন্তু সহজেই তার কথাগুলো বুঝতে পারবে। এবং তুমি যদি শুদ্ধ উচ্চারণ জানো, তোমার উপস্থাপনা সুন্দর হবে, যেটা তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি করবে। এছাড়াও তুমি হয়তো ইংরেজি মুভি দেখো বা ইংরেজি নিউজ দেখো, এই ক্ষেত্রেও কিন্তু শুদ্ধ উচ্চারণ তোমাকে অনেক হেল্প করবে সঠিকভাবে সেই কথাগুলো বুঝতে। আশা করি তোমার উত্তরটা পেয়েছো। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ বিন হবে। আমি আসলে থার্ড পারসন বা পারসনটা উল্লেখ করি না একটু সহজ করার জন্য। থার্ড পারসন বলতে আমরা কাদেরকে বুঝাই? যেটা ফার্স্ট এবং সেকেন্ড পারসনের বাইরে। যেমন হি, একটা ছেলে অর্থে আমরা হি বলি, একটা মেয়ে অর্থে শি। হি, শি, ইট, দিস, দ্যাট, এভরিওয়ান, এগুলো সব থার্ড পারসন। যে কোনো ব্যক্তির নাম, যে কোনো প্রাণীর নাম, সব কিছুই থার্ড পারসন। আর সিঙ্গুলার বলতে বোঝায় এই সব কিছু যখন একটা হিসেবে বুঝাবো। যেমন মেয়েটা সকাল থেকে টিভি দেখছে। দ্য গার্ল হ্যাজ বিন ওয়াচিং টিভি সিন্স মর্নিং। সে সকাল থেকে লিখছে। হি হ্যাজ বিন রাইটিং সিন্স মর্নিং। হি হ্যাজ বিন রাইটিং সিন্স মর্নিং। এভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে প্রত্যেকটা ক্ষেত্রেই থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হ্যাজ বিন যুক্ত হবে। কমেন্টের জন্য অনেক ধন্যবাদ। বড় অর্থ ধার নেয়া। আমি যখন কারো কাছ থেকে কোনো কিছু ধার নিব, তখন আমি বলতে পারি বড়। আই বরোড আ পেন ফ্রম হিম। আমি তার কাছ থেকে একটা কলম ধার নিয়েছিলাম। আই বরোড আ পেন ফ্রম হিম। আর আমি যদি তাকে ধার দেই, এই ক্ষেত্রে হবে আই লেন্ট হিম আ পেন। আমি তাকে একটা কলম ধার দিয়েছিলাম। তাহলে ধার নেয়া অর্থে বলবে বড়। আর যখন তুমি কাউকে ধার দিবে, তখন ওয়ার্ডটা হবে লেন্ড। এখন এই ছবিটার দিকে তাকাও। বড়, বড় মানে দেখো আমার কাছে আসছে। আর লেন্ড আমার কাছ থেকে চলে যাচ্ছে, মানে আমি দিয়ে দিচ্ছি। আর বড় মানে আমি নিচ্ছি। তাহলে ধার আমি নিচ্ছি বললে বড়, আর যখন আমি ধার দিব অন্যকে, তখন সেটা হবে লেন্ড। আশা করি বড় এবং লেন্ডের মধ্যে পার্থক্যটা বুঝেছো। ইনস্পাইট অফ, ডিসপাইট, এর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই, দুটাই একই অর্থ প্রকাশ করে। অর্থাৎ যেসব জায়গায় আমরা ইনস্পাইট অফ লিখি, এসব জায়গায় আমরা ডিসপাইট ইউজ করতে পারি। ইনস্পাইট অফ অথবা ডিসপাইট এর পরে নাউন অথবা ভার্ব প্লাস আইএনজি বসে। ইনস্পাইট অফ অথবা ডিসপাইট বাক্যের শুরুতেও বসতে পারে অথবা বাক্যের মাঝেও বসতে পারে। যেমন বৃষ্টি থাকা সত্ত্বেও আমি বাইরে গিয়েছিলাম। আই ওয়েন্ট আউটসাইড ইন স্পাইট অফ দ্য রেইন। এখানে ইনস্পাইট অফ এর পরিবর্তে তুমি ডিসপাইট ইউজ করতে পারো। আই ওয়েন্ট আউটসাইড ডিসপাইট দ্য রেইন। আই ওয়েন্ট আউটসাইড ডিসপাইট দ্য রেইন। আবার তুমি এটা বাক্যের শুরুতেও বসাতে পারো। ইন স্পাইট অফ ওয়ার্কিং হার্ড হি ডিডন্ট পাস দ্য এক্সাম। কঠোর পরিশ্রম করা সত্ত্বেও সে পরীক্ষায় পাশ করতে পারেনি। তাহলে তুমি বাক্যটা এভাবেও বলতে পারো, ডিসপাইট ওয়ার্কিং হার্ড হি ডিডন্ট পাস দ্য এক্সাম। পাউরুটি ইংরেজি ব্রেড, তাহলে রুটি ইংরেজি কি? অনেকেই এই প্রশ্নটা জিজ্ঞাসা করো, তো আজকে আমি উত্তর দিয়ে দিচ্ছি। কেমব্রিজ ডিকশনারিতেই তোমরা দেখবে ROTI, এভাবে যদি সার্চ দাও ROTI দিয়ে যে ওয়ার্ডটা আসবে সেটার উচ্চারণটা হয়তো তারা বলে রোটি, কিন্তু আমরা তো জানি বা আমরা এভাবে বলি রুটি। Roti, 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 roti. এই কারণে যেহেতু কেমব্রিজ ডিকশনারিতেও এটা ROTI এভাবেই লেখা হয়েছে, সো বুঝতে হবে এটাকে তুমি ইংরেজিতে রুটি বললে কোথাও কোনো ভুল হবে না। মনে রাখবে
যদি তোমার কালচারে যেই খাবারগুলো আছে সেটা ইংরেজি ভাষা যারা বলছে বা ইংরেজি ভাষাভাষী অঞ্চলে ওই খাবারটা না থাকে, তাহলে তুমি যদি সেই নামটাই লেখো, বাংলায় যেটা তুমি বলো বা যেটা প্রচলিত সেটাই যদি তুমি ইংরেজিতে বলো, ব্যবহার করো ইংরেজি কোনো সেন্টেন্সে, কোথাও কোনো ভুল থাকবে না। আশা করি বুঝতে পেরেছো। অনেকগুলো লেসনে আমি বলেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আই এর সাথে এম হবে, তাই না? আই এম, আমি লিখছি আই এম রাইটিং। তো কমেন্ট করে অনেকেই জানতে চেয়েছো আই এর সাথে সবসময় এম হয় নাকি আই এর সাথে ইজ এই ওয়ার্ডটাও হতে পারে। দেখো, আই এর কিন্তু দুইটা অর্থ বোঝাতে পারে। আই আমি, আবার আই একটা লেটার। যখন আমি বুঝাবো আমি মুশফিকা নাসরিন, আই এম মুশফিকা নাসরিন, তখন আমি এখানে আয়ের সাথে এম বসাচ্ছি। আবার যদি বলি আমি লিখছি, তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি বলবো? আই এম রাইটিং। কিন্তু যখন আমি আইকে আমি অর্থে না বুঝিয়ে একটা লেটার হিসেবে বুঝাচ্ছি, যেমন বি, বি একটা লেটার, এই বি সি ডি এরকম আই এটাও তো একটা লেটার, তাহলে আই ইজ আ লেটার, আই হলো একটা বর্ণ। আশা করি কমেন্টে উত্তরটা পেয়েছো। এই ওয়ার্ডের উচ্চারণ জানতে চাওয়া হয়েছে। আই এন এ ইউ জি ইউ আর এ টি আই ও এন। যখন আমরা ইউকে উচ্চারণটা দেখব আইপিএস সিম্বল অনুযায়ী হবে ইনগ্যুরেশন, ইনগ্যুরেশন, ইনগ্যুরেশন। ওকে, রেশন, এখানে যে আর এ টি আই ও এন আছে সাউন্ড হবে রেশন। আর এখানে এই আই এন এ ইউ সাউন্ডটা হবে ইনো, ইনো, জি ইউ গিউ, ইনগ্যুরেশন, ইনগ্যুরেশন। যদি তোমরা ইউএসএ ফলো করতে চাও তখন দেখবে ইনগ্যুরেশন, ইনগ্যুরেশন। তাহলে এখানে ও টাইপের আর এখানে ও, ইনগ্যুরেশন আর এখানে ইনগ্যুরেশন। CONVINCE এই ওয়ার্ডের আইপিএস সিম্বলটা দেখো, আইপিএস সিম্বল দিয়ে প্রোনাউন্স করার সময় হবে কনভিন্স, কনভিন্স। এই যে এখানে সিই আছে এই জন্য সাউন্ডটা হবে এস এর মতো সাউন্ড, তাহলে এখানে সাউন্ডটা কি আসবে? কনভিন্স। তাহলে প্রোনাউন্স করবে কিভাবে ওয়ার্ডটা? কনভিন্স। কনভিন্স এই ওয়ার্ডের অর্থ বোঝায় তুমি কাউকে কোনো কিছু বুঝাতে চাচ্ছ, সেটা বুঝাতে সমর্থ হওয়া বা উপলব্ধি করাতে চাও। হয়তো কারো একটা কোনো বিষয়ে তুমি অপিনিয়ন দিচ্ছ, তোমার অপিনিয়নটাই রাইট, এটা তুমি তাকে ফিল করাতে চাচ্ছ, তো এটাতেও বলা যায় কনভিন্স। হি ওয়ান্টেড টু কনভিন্স মি, সে আমাকে কনভিন্স করতে চেয়েছিল। হয়তো কোথাও যাওয়ার ব্যাপারে, কোনো কিছু খাওয়ার ব্যাপারে সে আমাকে কনভিন্স করতে চেয়েছিল। সো দ্যাট ইজ কনভিন্স। দ্য প্রাইস অফ ডেইলি নেসেসারিজ ইজ ইনক্রিজিং। এখানে নেসেসারিজ আছে মানে প্লুরাল মনে হচ্ছে, তারপরেও কেন ইজ হবে? কারণ এখানে আমরা নেসেসারিজকে কেন্দ্র করে কিন্তু এম ইজ আর ইউজ করছি না। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য প্রাইস, একটা জিনিসের মূল্যকে বোঝানো হচ্ছে। দ্য প্রাইস, প্রাইস দিয়ে মূল্য বোঝানো হচ্ছে এবং সেটা সিঙ্গুলার হিসেবে আছে, দ্য প্রাইসেস বলা হয়নি। প্রাইসেস বলা হলে আর হতো। সাবজেক্ট এখানে দ্য প্রাইস, এটা হচ্ছে সিঙ্গুলার, এই কারণে দ্য প্রাইসের কথাটা চিন্তা করে ওই পাশে ইজ হবে। তাহলে দ্য প্রাইস অফ ডেইলি নেসেসারিজ ইজ ইনক্রিজিং, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, এখানে দ্য প্রাইসটা সাবজেক্ট, এই কারণে ইজ হয়েছে। আইভ এবং আইড কোনটা কখন ব্যবহার করব? আই হ্যাভ এর সংক্ষিপ্ত রূপ আইভ। আমি আমার কাজটা শেষ করেছি, আই হ্যাভ কমপ্লিটেড মাই ওয়ার্ক। এইখানে আই হ্যাভ কমপ্লিটেড মাই ওয়ার্ক বলার সময় আমরা বলতে পারি আইভ কমপ্লিটেড মাই ওয়ার্ক। লেখার সময়ে ফুল ফর্মে লেখাই ভালো, কিন্তু যখন আমরা কথাটা বলছি তখন দ্রুত এভাবে বলতে পারি আইভ কমপ্লিটেড মাই ওয়ার্ক। সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা হ্যাভ এবং হ্যাজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করি। এই ক্ষেত্রে আমরা আই হ্যাভ যেখানে বলছি এখানে সংক্ষিপ্তভাবে বলতে পারি আইভ, আইভ। I have gone there, I've gone there. I have talked to him, I've talked to him. I have written a letter, I've written a letter. এখন দেখব I'd কোথায় বলবো। I had
অথবা আই উড এর সংক্ষিপ্ত রূপ আইড। আই হ্যাড সিন হিম, আমি তাকে দেখেছিলাম। আই হ্যাড সিন হিম এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে। পাস্ট পারফেক্ট টেন্সে আমরা হ্যাড এর সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করি। তাহলে আই হ্যাড সিন হিম এটা যখন বলবো সংক্ষেপে বলতে পারি আইড সিন হিম, আইড সিন হিম। আই হ্যাড ড্রন আ পিকচার, আমি একটা ছবি এঁকেছিলাম। আই হ্যাড ড্রন আ পিকচার। আই হ্যাড লিখছি কিন্তু বলার সময় বলতে পারি আই ড্রন আ পিকচার, আই ড্রন আ পিকচার। একইভাবে আই উড, আই উড সংক্ষেপে হয় আইড। ইফ হি কেম আই উড হেল্প হিম, এখন বলতে পারি ইফ হি কেম আইড হেল্প হিম, আইড হেল্প হিম। ইফ হি টোল্ড মি দ্য ট্রুথ, যদি সে আমাকে সত্যটা বলতো আই উড বি হ্যাপি, আমি খুশি হতাম। তাহলে সংক্ষেপ করলে ইফ হি টোল্ড মি দ্য ট্রুথ আইড বি হ্যাপি, আইড বি হ্যাপি। আশা করি বুঝতে পেরেছো। থ্যাংকস ফর ওয়াচিং।